বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। এই সবাইকে আমার কথা শোনা যাচ্ছে কিনা? আহ, যারা যারা জয়েন করেছেন, রাজু, রফিক ভাই, নাজমুল, রূপঙ্কর, সাকিয়া কন্দ, সাইফুল, সাদ্দাম, আরো অনেকেই। তো যারা যারা শুনতে পাচ্ছেন আমাকে একটু এসএমএস করেন, একটু কমেন্ট করেন যে বা আমার কথা ক্লিয়ার কিনা। যদি স্পষ্ট শোনা যায় আমি ক্লাসটি শুরু করে দিচ্ছি। দেখা যাচ্ছে লেখা? আর কথা ক্লিয়ার কিনা একটু সবাই একটু মনোযোগ দেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আমরা পিআরবি আলোচনা করতেছিলাম আপনাদের ধারাবাহিকভাবে। তো আমরা ধারাবাহিকভাবে মোটামুটি ভাবে আমরা 262 পর্যন্ত গত ক্লাসে শেষ করেছি। আজকে আমরা 263 এবং 264 এই দুইটি ক্লাসে মোটামুটি 40 থেকে 45 মিনিট লাগতে পারে। তো ক্লাসটি একটু সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং চেষ্টা করবেন এই ছোট ছোট বিষয় কিছু নোট নেওয়া। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। অনেকে এসএমএস করে লেখা ক্লিয়ার। জুবায়ের লেখাগুলো দেখা যাচ্ছে কিনা একটু আমায় জানান। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেখবো এখানে বিগত সালের কিছু বোর্ডের। এখানে আরেকটি বিষয় প্রথম বলে নেই যে এখানে যে ক্লাসগুলো আছে, যে পিডিএফটা আপনাদের প্রোভাইড করেছি, এটা আগে প্রিন্ট করবেন না, এটা একটু কারেকশন করে একটু সহজ শর্ট করে দিচ্ছি যাতে এই সিডি সংক্রান্ত সকল এখানে থাকে। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে আমরা যে বিষয়গুলো পাবো, যে আলোচনাগুলো পাবো, সিডি কি। এই পিআরবি 263 এবং 64 আমরা ফৌজদারি কার্য 172 সাথে কানেক্টেড। আমরা এদিকে পিছনে আমরা 68 করেছিলাম, কেসডারি হেফাজত সম্পর্ক করেছিলাম। তো আমরা দেখবো হচ্ছে আজকে 262, 263 এবং 64। যে কেস ডায়েরি বলতে কি বোঝায় এই আলোচনায়, এই কেস ডায়েরিতে কি কি বিষয় উল্লেখ থাকে, এর প্রয়োজনীয়তা কি। এই প্রশ্নটি 2021 সালে আসছিল, কেস ডায়েরি বলতে কি বোঝায়। কেস ডায়েরি না লিখে, আপনি যদি কেস ডায়েরি না লিখে কি মামলার চূড়ান্ত রিপোর্ট দাখিল করা যাবে কিনা, এটা একটু ব্যাখ্যা করুন, আলোচনা করছে। তারপর হচ্ছে কেস ডায়েরি কি, কেস ডায়েরি কি কি তথ্য সন্নিবেশ করা হয়, সন্নিবেশিত করা হয়। আরেকটা এটা হচ্ছে যে 13, কেস ডায়েরি কি, কেস ডায়েরিতে কি কি তথ্য সন্নিবেশ করা, এটাও আসছিল 2015। কেস ডায়েরি লেখার পদ্ধতি ও প্রয়োজনীয়তা উল্লেখ। কেস ডায়েরি কি এবং কেস ডায়েরিতে কি কি তথ্য সন্নিবেশিত করা হয়, কেস ডায়েরি লেখার প্রয়োজনীয়তা উল্লেখ করো। তাহলে কেস ডায়েরি কি কি তথ্য সন্নিবেশে, এগুলো মোটামুটি আমার এখানে উত্তর করা আছে, কোনো টেনশন করার বিষয় নেই। এগুলো একটু আপনাদেরকে সাজিয়ে দিব আপনাদের। আমরা তাহলে মোটামুটি ভাবে একটু আলোচনা করে আসি। কেস ডায়েরির প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ। এএসআই এবং সাব ইন্সপেক্টরদের এই কোশ্চেনটি, দুইটি বিধি খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। তাহলে আমরা শুরুতে দেখতে পাচ্ছি আপনার স্লাইডে কেস ডায়েরি। মূলত কেস ডায়েরিটি আলোচনা করা হয়েছে পিআরবি 263 এবং 64, এবং আমরা ওইদিকে পিছনে করেছি 68, কেস ডায়েরি হেফাজত সম্পর্ক এবং ফৌজদারি কার্যবিধি কানেক্টেড 172। তাহলে আমরা যদি একটু এখানে মূল বিষয়গুলো দেখি যে কেস ডায়েরি কি কি রয়েছে একটু সংক্ষেপ থেকে, এরপর আমরা একটু বিস্তারিত এমসিকিউ যাব। কেস ডায়েরি বাধ্যতামূলক। এই কেস ডায়েরির বাধ্যতামূলক কিছু বিষয়বস্তু রয়েছে যেগুলো অবশ্যই একজন তদন্তকারী কর্মকর্তা, কেস ডায়েরি মানে হচ্ছে একজন মামলা তদন্তকারী, যদি তদন্তকারী কর্মকর্তা হয় তিনি এটা সুন্দর করে লিখবেন। আর এই সিডিতে, কেস ডায়েরির শর্ট ফর্ম হচ্ছে সিডি, কেস ডায়েরি। একজন তদন্তকারী কর্মকর্তা প্রতিটি মামলার জন্য কেস ডায়েরি লিখবেন। প্রতিটি মামলা, প্রথম বলেছে প্রতিটি মামলার জন্য তিনি লিখবেন। এখানে কি কি সময় সংক্রান্ত থাকবে, স্থান সংক্রান্ত থাকবে, অর্থ তথ্য পাওয়ার, আপনি তথ্যটা কখন পেলেন, তদন্ত শুরু ও শেষ কখন করলেন, এবং প্লেসের কথা বলছে যে এখানে যে স্থানে তদন্ত করেছেন, যেখানে যাত্রাপথে আপনি যে গমন করেছেন সেখানে কি কি পরিদর্শিত স্থান পেয়েছেন। আরেকটা বিষয় হচ্ছে এখানে তদন্তের ফলাফল, অর্থাৎ সার্কামস্ট্যান্সেস অ্যাসারটেইনড, আপনি এখানে তদন্তের কি কি পেলেন। সবসময় আমরা তিনটা বিষয় পাইলাম। একটা হচ্ছে তদন্ত সময় সংক্রান্ত, কোন কোন স্থান মানে কোন সময় কি কি পেলেন, তদন্ত শুরু আর শেষ করলেন, এবং প্লেস পাইলেন। আর একটা তদন্তের ফলাফল, তদন্তে কি কি জানা গেছে, সার্কামস্ট্যান্সেস অ্যাসারটেইন করছেন, মানে অ্যাসারটেইন পাইছেন, যেটা ফলাফলটা পাইছেন। তার মানে আমরা তিনটা, সময়, স্থান এবং ফলাফল। সময়, স্থান, ফলাফল, তিনটা জিনিস মনে রাখবেন। তাহলে আপনি বলে যে বড় পরীক্ষা আসবে তো এখানে কি কি বিষয় থাকে কেস ডায়েরিতে, সময়, স্থান এবং ফলাফল। সময়, স্থান, ফলাফল, তিনটা জিনিস মনে রাখবেন। এখন কি কি বিষয় উল্লেখ করবে, এখানে কি কি বিষয় উল্লেখ থাকবে আমরা একটু নর্মালি ছাড়া একটু বিস্তারিত যাবো আপনাদের মেন বইয়ের আলোকে। তল্লাশি সংক্রান্ত বিবরণ, সাক্ষীদের উপস্থিতি, তল্লাশি, কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 103 অনুযায়ী, গ্রেপ্তারের স্থান, সময়, কে করেছে, উদ্ধারকৃত সম্পদের বিবরণ, পাওয়া প্রমাণ বা তথ্য, কোন কোন বিষয়ে আরো তদন্ত করা প্রয়োজন। তবে এখানে একটা বিষয় লাগবে, একটা খুবই ইম্পর্টেন্ট,
তবে সাক্ষীদের পুরো বক্তব্য লেখা যাবে না। কেস ডায়েরি কিন্তু আমরা সাক্ষীদের বক্তব্য লিখি না, সাক্ষীদের নাম লিখে আর কেস ডায়েরিটা আলাদাভাবে 161 যেটা আমরা যেটা করি, সাক্ষীদের বক্তব্যটা এটা আলাদা করে রাখি, শুধু সাক্ষীদের নাম লেখা থাকবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেস ডায়েরির নেচারটা কি, প্রকৃতিটা কি, নেচারটা কি হবে, এটি কর্মকর্তা একটা কাজের রেকর্ড, শুধু কার্যক্রম ও তথ্য থাকবে, কার্যক্রম ও তথ্য থাকবে, এটি সংক্ষিপ্ত এবং পূর্ণাঙ্গ থাকবে, এটা একটা ব্রিফ এবং পূর্ণাঙ্গ থাকবে। গোপনীয়তা ও আইনি মর্যাদা, কেস ডায়েরি একটা প্রিভিলিয়াস ডকুমেন্ট, এটাকে একটা প্রিভিলিয়াস ডকুমেন্ট, খেয়াল রাখবেন। আদালত চাইলে দেখাতে পারে কিন্তু প্রমাণ হিসেবে ব্যবহার না। এটা আদালত চাইলে দেখাতে পারে কিন্তু প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না। আসামি এটি দেখতে বা চাইতে পারে, কিন্তু আসামি পক্ষে এটা দেখতে বা চাইতে পারে না। আচ্ছা, ব্যতিক্রমটা কি? তবে ব্যতিক্রম হয়েছে, আসামি যেরকম চাইতে দেখে, তবে ব্যতিক্রম হচ্ছে যদি সাক্ষীকে জেরা করার সময় ব্যবহার করা হয়, আই রিপিট, যদি সাক্ষীকে জেরা করার সময় ব্যবহার করা হয়, তখন এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী এটি ব্যবহার হতে পারে। প্রথম হচ্ছে দেখতে পারে না, কিন্তু যদি জেরা করার সময় আসামি পক্ষ বা সাক্ষীকে জেরা করার সময় এভিডেন্স অ্যাক্টে সেটা ব্যবহার করা যায়। তাহলে আমরা, এটা হলো 263 কথা। এটা আমরা একটু যাই, এটার একটু বিস্তারিত আমরা দেখে আসি। একটু সবাই একটু মনোযোগ দেন। একটু সময় নিচ্ছি, 30 সেকেন্ড একটু wait করুন। তাহলে আমরা কি দেখতেছিলাম, মোটামুটি একটা সংক্ষিপ্ত দেখছিলাম, যে একটু মোটামুটি একটু আলোচনা, যে মূল বিষয়গুলো হয়ে গেছে, জাস্ট আমরা একটু আপনাদের মেন বইয়ের আলোকে একটু কথা বলবো। দেখেন, আপনাদের যেটা পিআরবি ভাষ্যতে যে পিআরবি তে যে বলা রয়েছে যে 172 ফৌজদারি কার্য 172, পিআরবি 263 ইংরেজি কেস ডায়েরি। তো কেস ডায়েরিটা কি? কেস ডায়েরি হচ্ছে যে ফৌজদারি কার্যবিধি ধারা 172 অনুযায়ী প্রত্যেক তদন্তকারী, এভরি ইনভেস্টিগেশন বা ইনভেস্টিগেটিভ অফিসার প্রতিটি মামলার তদন্ত কার্য একটি কেস ডায়েরি প্রতিটি মামলা একটা কেস ডায়েরি সংগ্রহ করতে বাধ্য। কেস ডায়েরির নিম্নলিখিত বিষয়গুলো থাকবে, আমরা তিনটা বিষয় বলেছি: সময়, স্থান এবং ফলাফল। কখন ইনফরমেশন, কখন তথ্য ইনফরমেশন পৌঁছেছে, কখন তিনি তদন্ত শুরু করেছেন, কখন তদন্ত সমাপ্ত করেছেন, তদন্তের সময় কোন কোন স্থান পরিদর্শন করেছেন, তদন্তের মাধ্যমে কি কি তথ্য পরিস্থিতি উদ্ঘাটিত হয়েছে, এই বিষয়গুলো। অর্থাৎ এখানে আপনাদের মেন বই 4টা বিষয় রয়েছে, যে এর বাইরে কিছু কেস ডায়েরি লেখা প্রয়োজন নেই। ডিরেক্টলি বলে দিচ্ছে, আপনি যে পরীক্ষা যদি 4টে লেখেন এনাফ, এর বাইরে আপনি এত বিস্তারিত যেটা কি কি থাকবে, ঠিক আছে, এটা মেইন ফোকাস বা মেইন প্রিন্সিপাল যেটা বলা হয়। উপরোক্ত 4টি বিষয়ের অন্য কিছু লেখার প্রয়োজন নেই। তবে পঞ্চায়েত ইউনিয়ন বোর্ডের সভাপতি সদস্য পদের সহায়তা, যদি তারা সহায়তা করে তবে অবশ্যই উল্লেখ করতে হবে। যদি পঞ্চায়েত সভাপতি সদস্যের দেওয়া গোপনীয় কনফিডেন্সিয়াল হয়, তবে তাদের এদের সহায়তা করছে এদের উল্লেখ করবে, কিন্তু তারা যদি গোপনীয় কোনো কিছু হয়, এদের সিডিতে লেখা দরকার নেই। সেক্ষেত্রে কর্মকর্তার নাম, প্রাপ্ত আলাদা প্রতিবেদনে সেপারেট রিপোর্ট প্রেরণ করে এবং কেস ডায়েরিতে সংক্ষেপে উল্লেখ করবে। এই বিষয়ে পৃথক প্রতিবেদন পাঠানো হয়েছে। এখন এই 4-5 নম্বর অনুযায়ী নিম্নলিখিত ভাবে তথ্য উল্লেখ করতে হবে, যেটা আমরা আগে একটু পড়েছি, যে তল্লাশির পরিচালিত হাউস সার্চ করলেন, পরিচালিত তল্লাশির সময় সাক্ষীদের নাম 103 বর্ণনা করলেন, কে কখন কোথায় গ্রেপ্তার হয়েছে বর্ণনা করলেন, কোথায় কখন কোন ধরনের আলামত উদ্ধার করেছেন এটা উল্লেখ করলেন, তদন্তের তদন্তে কোন কোন বিষয়ে আরো প্রমাণ প্রয়োজন, তদন্ত সম্পন্ন করার জন্য পরবর্তী কি কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এই বিষয়ে। তবে তদন্তকারী কর্মকর্তা প্রত্যেকটি প্রত্যেকটি সূত্র গুরুত্বহীন মনে হলেও কেস ডায়েরি উল্লেখ করবে, যেহেতু প্রত্যেকটা ক্লো একটু নোট করবে। এছাড়া প্রতিটি গৃহীত পদক্ষেপ, প্রত্যেকটা যে গৃহীত পদক্ষেপ তিনি কেস ডায়েরি থাকবে এবং যতটা সম্ভব কনসাইজ হবে। কনসাইজ মানে হচ্ছে যতটা সম্ভব সংক্ষিপ্ত হবে। সাক্ষীদের বক্তব্য, স্টেটমেন্ট অফ উইটনেস থেকে যে কেস ডায়েরি লেখা প্রয়োজন, যেটা আমরা ইতিপূর্বে একটু আগে পড়েছি, যে সাক্ষীদের বক্তব্য স্টেটমেন্ট অফ উইটনেস কেস ডায়েরিতে লেখার প্রয়োজন নাই। তবে যেসব ক্ষেত্রে সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করেছে তাদের নাম অবশ্যই উল্লেখ করবেন। কেস ডায়েরি মূলত তদন্ত কর্মকর্তার যে গৃহীত কার্যক্রম তদন্তে উদ্ঘাটিত তথ্যের রেকর্ড, খেয়াল রাখবেন। তাহলে আমরা কেস ডায়েরির একটা গোপনীয়তাটা কি, আমরা একটু প্রিভিলেজ অফ কেস ডায়েরি যেটা দেখলাম, একটা প্রিভিলেজ ডকুমেন্টস। কেস ডায়েরিতে সাক্ষীদের বক্তব্য লিপিবদ্ধ করা হয় না, তবে এটা প্রিভিলেজ ডকুমেন্ট হিসেবে বিশেষ সুরক্ষা প্রাপ্ত দলিল। এটা যদি প্রশ্ন করে বিশেষ সুরক্ষা প্রাপ্ত দলিল কি, প্রিভিলেজ ডকুমেন্টে কি, অনেকে পারবে না। বিশেষ সুরক্ষা প্রাপ্ত দলিল, বিশেষ সুরক্ষা প্রাপ্ত দলিল কি, এটা আমি ফেসবুকে দিচ্ছি, দেখবেন আপনারা কতজন আনসার দেয়, অনেকেই পারবে না। তাহলে আদালত কেস ডায়েরি তলব করতে পারেন, প্রথম কথা। আদালত এটি প্রমাণ এভিডেন্স হিসেবে প্রমাণ করতে পারবে না, প্রমাণ করা যাবে না, তবে বিচার তদন্ত সহায়ক, এইড ইন জুডিশিয়াল ইনকোয়ারি ট্রায়াল হিসেবে ব্যবহার করতে পারবে। এটা প্রমাণ হিসেবে ব্যবহার করা যায় না।
কিন্তু এটা এইড ইন জুডিশিয়াল যে ইনকোয়ারি এন্ড ট্রায়াল রয়েছে এটা ব্যবহার করতে পারবে। অভিযুক্তের অধিকার নেই একই স্টেটের তবে কে যদি তলব করার তার অধিকার নেই, কে যদি দেখার এমনকি আদালত ব্যবহার একমাত্র আদালত এটা ব্যবহার করতে পারে। তো ব্যতিক্রম রয়েছে আমি যেটা বললাম, ব্যতিক্রম এখানে আবার সাক্ষ্য আইন চলে আসছে। দেখেন 263 থেকে আমরা কি কি সাক্ষ্য আইন পাই। যদি তদন্ত করে আমরা নিজের স্মৃতি সতেজ রিফ্রেশ মেমোরি করার জন্য কেস ডায়েরি ব্যবহার করতে পারেন। আই রিপিট, যদি তদন্তকারী কর্মকর্তা স্মৃতি রিফ্রেশ মেমোরি ব্যবহার করার জন্য এটা এক তদন্তকারী ব্যবহার করতে পারেন। আদালত তদন্তকারী কর্মকর্তার বক্তব্যের যদি কোনো কন্ট্রাডিকশন, কোনো অসঙ্গতি, কন্ট্রাডিকশন প্রমাণের জন্য কেস ডায়েরি ব্যবহার করতে পারেন। সাক্ষ্য আইনের আমরা জানি 145-এ কন্ট্রাডিক 161 সেটা হচ্ছে স্মৃতি রিফ্রেশ করার জন্য ব্যবহার করতে পারে। তাহলে মোটামুটি আমরা এখানে কেস ডায়েরি কি, কেস ডায়েরিতে কি কি রয়েছে, কি কি সন্নিবেশিত রয়েছে, কেস ডায়েরিতে বা এর আইনি প্রিভিলেজ ডকুমেন্টসটা কি, অভিযুক্তের অধিকার নেই, এটার ব্যতিক্রম কি, মোটামুটি আমরা দেখলাম। এখান থেকে আমরা এমসিকিউ রয়েছে প্রায় 20টার মতো এমসিকিউ রয়েছে, আপনাদের গ্রুপে আপনাদের প্রোভাইড করে দেবো, কোনো সমস্যা নেই, একটু দেখেন, আগামীকাল পেয়ে যাবে। কেস ডায়েরি কেমন হওয়া উচিত, অবশ্যই কনসাইজ, সংক্ষিপ্ত। প্রিভিলেজ ডকুমেন্টসটা কি, সাক্ষী, কেস ডায়েরি, এটা মোটামুটি এখানে আছে, আপনারা একটু দেখে নেবেন। এখান থেকে কিছু 10টি প্রশ্ন আছে, একটু আমরা দেখে নিই। প্রশ্ন উত্তরগুলো আমরা আজকে করবো না, আপনারা এই প্রশ্নগুলো দেওয়া হবে, আপনারা লিখবেন। কেস ডায়েরি কি, এটি কোন ধরনের অধীনে সংরক্ষণ করা হয়? কেস ডায়েরিতে কোন 4টি বিষয়, আমরা 3টা মেন ফোকাসিং বলছিলাম, মেন প্রিন্সিপাল 4টা, এখানে 3টা আমরা বলছিলাম, স্থান, সময়, স্থান আর হচ্ছে তদন্তের ফলাফল। এখানে আবার 4টা যোগ হয়েছে, আমরা 4টি তদন্ত প্রাপ্তির সময়, তদন্ত শুরু ও শেষ করার সময়, তদন্ত কর্মকর্তা যে যে স্থান বা সময় পরিদর্শন করেছেন, আর তদন্তে উদ্ঘাটিত পরিস্থিতির বিবরণ, এই 4টি। তাহলে আমরা এই 4টা পেলাম। তো কেস ডায়েরি সাক্ষীদের জবানবন্দি লেখা যায় কি? লেখা যায় না, আমরা জানি। কেস ডায়েরি আইনগত গুরুত্ব কি, এটাও আমরা দেখলাম। এটা সাক্ষ্য আইনে আপনারা লিখবেন আইনগত গুরুত্ব কি। গোপন তথ্যদাতার দাতার যে নাম কনফিডেন্সিয়াল কেস ডায়েরিতে কি লিপিবদ্ধ করা হয়? লিপিবদ্ধ করা যায় না, তবে তাদের নামটা লিখতে হয়, গোপন ভাবে আসে, পৃথক প্রতিবেদন পাঠাতে হবে। আর এটা কেস ডায়েরিতে তদন্তকারীর অনুমতি কোন কোন কার্যক্রম উল্লেখ করা হয়, ভেরি ইম্পর্টেন্ট। কেস ডায়েরিতে তল্লাশি সম্পর্কে কি তথ্য লিপিবদ্ধ করা হয়? কেস ডায়েরিতে কি ডায়েরি প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারেন না, এটা এড ইন জুডিশিয়াল ইনকোয়ারিতে ব্যবহৃত হয়। কোন কোন পরিস্থিতি কেস ডায়েরি ব্যবহার তদন্ত কর্মকর্তা বা অসঙ্গতি দেখানো যায়? এই যে যে কোন পরিস্থিতি কেস ডায়েরি ব্যবহার করে তদন্ত কর্মকর্তার অসঙ্গতি, বক্তব্যের যদি কন্ট্রাডিকশন দেখানো যায়। 10 নম্বর, কেস ডায়েরিতে তদন্তের ভবিষ্যৎ সম্পর্কে কি উল্লেখ করা হয়েছে? এটা তো অবশ্যই, যদি মনে করো তদন্ত করার সময় কোনো বিষয় আরো প্রমাণ প্রয়োজন, তদন্ত কর্মকর্তা পরবর্তী কি পদক্ষেপ গ্রহণ তাকে এটা উল্লেখ করবেন, এটা লেখা যায়। এই ছিল 263। আমরা এখন চলে যাব 264, মনোযোগ দেন। এরপর আমরা কিছু প্রশ্ন থেকে শেষ করব ক্লাসটি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কেস ডায়েরি লেখার নিয়ম, মনোযোগ দেন। কেস ডায়েরি লেখার নিয়মটা কি? ইনস্ট্রাকশন, এই লেখার সময়, এই 264 কিন্তু লেখার নিয়মটা বলা রয়েছে। 264 লেখার সময়, প্রতিটি এন্ট্রি, প্রতিটি রিপোর্ট, কপি পাঠানোর নিয়ম, চার্জশিটের সময়, ভাষা, এই ধরনের ফাইলিং কিভাবে করবেন, নম্বরিং, এই কথাগুলো এখানে আমরা দেখাচ্ছি। আমরা একটু দেখে আসি, এরপর আমরা একটু বিস্তারিত করবো। তাহলে আমরা লেখার সময়টা কাজ, যে আপনি যখন আপনার কাজগুলো করবেন, তো সময় 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 দিয়ে লিখবেন, এতটা থেকে এতটা, অতটা টাইম, আধা ঘন্টা বা আধা ঘন্টা, আপনি যখন টাইম মেনটেন করবেন। দিনের বেলা দিনের শেষে লেখা যাবে না। প্রতিটি এন্ট্রি সবসময় স্থান অবশ্যই উল্লেখ করবেন, কোন স্থানে গেলেন, কোথায় কোথায় গেলেন, কোথা থেকে পাঠানো সেটা উল্লেখ করতে হবে। কোন জিনিসটা আপনার একটা চিঠির একটা ইয়েস পাঠাইছেন, ইয়েস কোন কোন স্থান থেকে এসেছে সেটা। এবং বা তদন্তকারী কর্মকর্তার রাত কাটিয়েছে, কোথাও রাত কাটাইছেন সেটা উল্লেখ করবেন। প্রতিদিনের রিপোর্টটা কিরকম, যে প্রতিটি মামলার জন্য আলাদা ডায়েরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রতিটি মামলার জন্য আলাদা ডায়েরি লিখবেন। একদিনে একাধিক মামলা একসাথে লেখা যাবে না। একই দিনে একাধিক মামলা একসাথে লেখার প্রয়োজন নাই। তদন্ত চললে প্রতিদিন ডায়েরি লিখতে হবে, তদন্ত চলে প্রতিদিনই লিখতে হবে, ডে বাই ডে লিখতে হবে। তদন্ত না চললেও দরকার না হলে সেই দিন না দিলেও চলবে, যে আপনি ওদিন করেন ওদিন না দিলেও চলবে। কপি পাঠানোর নিয়মটা কি? কার্বন কপি ব্যবহার করতে হবে, অবশ্যই। কপি যাবে সার্কেলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সিডির কপি একমাত্র কোথায় যায় আপনারা জানেন তো, এটা ভেরি ইম্পর্টেন্ট, যারা সার্কেলে গেছে সার্কেল অফিসে। গুরুতর মামলার ক্ষেত্রে আরো, যদি গুরুতর মামলা হয়, এসআর মামলার ক্ষেত্রে সিডি হয়, যে এসপি অফিস যাও, কমিশনার অফিস, এরকম যায়, এসপি অফিস এবং কমিশনার অফিস। চার্জশিটের সময় সবসময় মূল কেস ডায়েরি আদালতে পাঠাতে হবে, সবসময় মূল যে কেস ডায়েরি সেটা আয়ের কাছ থেকে সে আদালতে পাঠাতে হবে। এবং আদালত শেষে সে আর কি এটা ফেরত দিবে, কেন? ভাষা, যদি ইংরেজি, যারা যা ভালো জানেন ইংরেজি, যারা অফিসার তারা ইংরেজিতে লিখবে, অবশ্যই বাংলা ভাষায় লিখবে। তবে সাক্ষীর বক্তব্য সবসময় স্থানীয় ভাষায়, 3টা জিনিস মনে রাখবো ভাষার ক্ষেত্রে। যিনি ইংরেজি ভালো জানে ইংরেজিতে লিখবে, অন্যরা যদি বাংলা ভাষা বাংলা জানবে, তবে সাক্ষীরা অবশ্যই যে ভাষায় বলবে সেই ভাষায়, স্থানীয় ভাষায় লিখবে। ফাইলিং এবং নম্বরিং ক্ষেত্রে কিছু করণীয় আছে, একটু সবাই মনোযোগ দেন। এই কেস ডায়েরির ক্ষেত্রে প্রতিটি নাম্বার আলাদা নম্বর থাকবে, নাম্বার সিরি নাম্বার 1 2 3 4 5 এরকম। তদন্ত শেষে কাগজপত্র একসাথে ফাইল করা হবে, একসাথে ফাইল করবে।
এবং এফআইআর নম্বর, আসামি এবং তদন্তকারীর নাম লিখে রাখা হবে আলাদা আলাদা। তাহলে আমরা দুইটা বিষয় দেখলাম আজকে, আমরা 263 এবং 264। কেস ডায়েরির বিষয়বস্তু, আইনি মর্যাদা এবং লেখার নিয়ম, কপি, ভাষা, ফাইলিং ফেলো, এটা হচ্ছে 264। আমরা একটু বিস্তারিত যাব, এখানে একটু আরো কিছু কথা রয়েছে। কেস ডায়েরি লেখার নির্দেশের ক্ষেত্রে একটু খেলা, ইনস্ট্রাকশন ফর রাইটিং কেস ডায়েরি। ইনস্ট্রাকশন ফর রাইটিং কেস ডায়েরি লেখার নির্দেশনাবলী কি কি রয়েছে আমরা একটু একটু সংখ্যা দেখছিলাম, একটু আমরা দেখব। কেস ডায়েরি বিবি ফর্ম 38, মনোযোগ, লেখার যে ইনস্ট্রাকশন, যে রাইটিং লিখবে কেস ডায়েরিটা, এটা বিবি ফর্ম 38-এ লিখবে। যত তদন্ত যত দ্রুত অগ্রসর হবে, যত দ্রুত অগ্রসর হবে, যত বেশি তথ্য আসবে ততই লিখতে হবে। দিনের শেষে একসাথে লেখা যাবে। প্রতিটি এন্ট্রির বাম পাশ থেকে শুরু, কলমে বাম পাশে আপনার খেয়াল করতে, আপনার সিটি যাদের আছে, আপনার প্র্যাকটিক্যালে আমি এগুলা প্রত্যেকটা ফর্ম দেখাবো। প্রত্যেকটি এন্ট্রির বাম পাশে লেখা উল্লেখ করতে হবে। এন্ট্রির সময় লেখা থাকবে, যে স্থানে বসে এন্ট্রি তার নাম থাকবে। প্রতিটি কেস ডায়েরির শেষ উল্লেখ করবে কোন স্থানে পাঠানো হয়েছে, কত সময় পাঠানো হয়েছে, কি উপায়ে ডাক বাহক পাঠানো হয়েছে। এছাড়া কর্মকর্তা রাতে যেখানে অবস্থান করছে, হল করেছেন, সেখানে নাম উল্লেখ করতে হবে। রাতে যেখানে তদন্ত করতে হল করে, সেখানে আপনি রাতের বেলা গমন করেছেন, কয়টা বাজে কি করছেন সেগুলো। প্রতিটি তদন্তে কৃত প্রতিটি ঘরে একটি করে কেস লিখতে হবে। প্রতিটি মামলায় প্রতিদিন, আমি আগে বলেছি আপনাকে, যে প্রতিদিন তদন্তকৃত মামলায় প্রতিদিন একটি করে কেস ডায়েরি লিখতে হবে। দুই বা ততোধিক দিনের ডায়েরি এক পাতা লেখা যাবে না, দুই বা ততোধিক একসাথে লেখা যাবে না। একাধিক মামলা বিবরণ একই ডায়েরিতে লেখা যাবে না, একাধিক মামলায় একটার ভিতরে ঢুকাইতে পারবেন না। প্রতিটি মামলার জন্য আলাদা ডায়েরি লিখতে হবে। এক কথা, তদন্ত শেষ না পর্যন্ত প্রতিদিন ডায়েরি লিখতে হবে। একবারে চার্জশিট বা ফাইনাল রিপোর্ট, পুলিশ রিপোর্ট না বন্ধ, এভরিডে লিখতে হবে। তবে যেদিন তদন্ত কোনো কাজ করা হয়নি, মনে করেন আপনি যেদিন কাজ করেন না, সেদিন লেখার প্রয়োজন নেই। কেস ডায়েরি কার্বন কপি অবশ্যই ব্যবহার করে 2 কপি লিখতে হবে। তবে এসআর মামলা ক্ষেত্রে 3 কপি মনে রাখবেন। এমনি কেস ডায়েরি 2 কপি, আর এসআর মামলা ক্ষেত্রে 3 কপি। আই রিপিট, এসআর মামলা কোথাও কোথাও 4 কপি হয়, কিন্তু ম্যাক্সিমাম 3 কপি। আর এমনি হলো 2 কপি। দিনের শেষে, দিন শেষে কি করতে হবে? অবৈধ 161 অনুযায়ী রেকর্ডকৃত সাক্ষীর জন্মদিন আপনি যে সিটিটা লিখতেছেন, যদি জন্মদিন থাকে, সে অবশ্যই রেকর্ডকৃত সাক্ষীর জন্মদিন কপি রাখবে। এবং 103, 165 যদি উদ্ধারকৃত সম্পত্তি তালিকা থাকে, সেগুলো করবেন। সার্কেলের কাছে প্রেরণ করবেন, যেটা আপনার একটু আগে বললাম। অবশ্যই এইসব কপি কোথায়? সার্কেলের কাছে প্রেরণ করবেন, কারণ আর যেখানে কমিশনার অফিস, এক এক মেট্রো এলাকা অনুযায়ী, জেলা অনুযায়ী, এগুলো যেখানে যেখানে প্রয়োজন সেখানে প্রেরণ করতে হয়। তবে এটা খেয়াল রাখবেন, কারণ হচ্ছে সিটি পরে তখন আপনার বিরুদ্ধে এই যারা আয়ু থাকে, এই সিটিটা পরে কাদেরকে কি দেয়, ওই যে ওবি দেয়। সিটিটা পরে যদি ত্রুটি বিচ্যুতি থাকে, ওবি ইস্যু করে। আর ওবি ইস্যু যদি বিচ্যুতি হয়, কোন রেজিস্টার ওটা হয় বলেন তো? যদি কোনো বিচ্যুতি হয়, যে আপনি ফলাফল বা মানত ত্রুটি বিচ্যুতি করেছেন, ওবি দেওয়ার পরে এটা ডিফল্টারে উঠায় দেয়। মনে রাখবেন, এটা ভেরি ইম্পর্টেন্ট। পানিশমেন্ট রেজিস্টার যেটা আছে ডিফল্টার। তবে এটা কপি কতদিন সংরক্ষণ করা হয়? 1 বছর, মনে রাখবে, এটা এমসিকিউ। তবে সিআইডি ইন্সপেক্টর তত্ত্বাবধান, যদি অনেক সময় এই কপিগুলো অনেক সময় সিআইডি তে পাঠানো হয়, সিআইডি বা যেখানে যেখানে পাঠানো হয়, কিছু কিছু চাঞ্চল্য মামলা মাধ্যম কারণে, এসআর মামলার ক্ষেত্রে তবে সার্কেল ইন্সপেক্টর কপি পাঠাতে হবে। তবে দেখা গেছে, এটা মনে রাখেন, একটু একটু মিস্টেক, যে একটা মামলা সিআইডি, ডিবি, অন্যান্য, একটু মনোযোগ দেন, এটা একটু আপনাদের বলি সবাই, যে একটা মামলা টিভিতে তদন্ত করতেছে, একটি মামলা সিআইডি তদন্ত করতেছে, অন্য আদার ইউনিট র্যাব তদন্ত করতেছে। এখন যে মামলাটা থানা থেকে অন্য ইউনিটে গেছে, বা সার্কেল থেকে গেছে, যে কমিশন অফিস থেকে বা এসপি বলছে এই মামলাটা অন্য ইউনিট তদন্ত করবে। তবে যেখানে মামলাটা যেখান থেকে নিয়ে গেছে, অর্থাৎ সার্কেল, এটার মামলাটা যেহেতু মালিক মামলা দেখতেছে, ওই সংস্থা কি করবে? সিডি লেখে মামলাটা প্রতিদিন, ওরা তো আর প্রতিদিন লিখে জমা দেবে না। মামলাটা শেষ হলেই, আমরা যেটা পাইছি, মামলাটা শেষ হলে অনেক ক্ষেত্রে আবার অনেকে দিয়ে যায় 15 দিন পর পর। তো মামলাটা চার্জশিট, ফাইনাল রিপোর্ট বা পুলিশ রিপোর্ট হলেই ওই সংস্থা কি করে, পুরোপুরি এই পুরো মামলার ডকেট গুলো, কপি গুলো, সিডি গুলো দিয়ে যায়, যাতে এখানে কারণে একটা কপি সংরক্ষিত হচ্ছে। তো এটা ডকেট গুলো যাতে এখান থেকে, এটা মনে রাখবেন মাথায়। তবে সিআইডি ইন্সপেক্টর তদন্ত থাকে, তবে সার্কেলের মাধ্যমে ইন্সপেক্টর করে পাঠাতে হবে। আচ্ছা, বিশেষ রিপোর্ট এসআর মামলার ক্ষেত্রে, এই যেটা বললাম, অতিরিক্ত কার্বন কপি, যেটা পুলিশ সুপারের নিকট প্রেরণ করবে, এবং অতিরিক্ত এসডিপিও থাকলে আর এসডিপিও নিকট প্রেরণ হবে, যেটা ওই যে অন্যান্য আমরা যেটা বললাম, কমিশনার অফিস, পুলিশ হেডকোয়ার্টার, যেখানে যেখানে প্রয়োজন করার কথা সেখানে প্রেরণ করবে। সিআইডি যেখানে যেখানে এসআর মামলাগুলো দেখে, কারণ এসআর মামলাগুলো অনেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এটা সার্ভিলেন্সে থাকে, এটা নজরদারিতে থাকে, যেটা হচ্ছে কি বলে, সুপারভাইজিং অফিসার। প্রতিটি কেস ডায়েরি ফর্মে সিরিয়াল নম্বর থাকবে, এটা বললাম। একই নম্বর দুটি ফর্ম থাকবে না, এই 1, 2, 3, 4 এরকম আলাদা আলাদা থাকবে, একই সাথে 2, 4 দেওয়ার দরকার নেই। তদন্ত শেষ হলে মূল কেস ডায়েরি পাতা বই থেকে খুলে সংরক্ষণ করবে। মূল ডায়েরি থেকে পাতা বই থেকে খুলে সংরক্ষণ করতে হবে। মামলার এফআইআর নম্বর বা মাস, বছর, এগুলো ক্রমিক অনুসারে, ফাইনাল রিপোর্ট, ধরন, আসামির, তদন্তকারী কর্মকর্তার নাম লিখতে হবে। এগুলো প্রত্যেকটা আমরা দেখবো, যে তদন্ত একটি সিডিতে কি কি থাকে, মোটামুটি আমরা প্র্যাকটিক্যালি দেখলে আর তো ক্লিয়ার হয়ে যাবে।
অনেকে জানেন। তো সংরক্ষণ ধ্বংসের উল্লেখ থাকবে, এগুলো যখন এফএম হয় তখন এগুলো আলাদা বিষয়। চার্জশিট মামলার পাঠানোর সময় তদন্ত কর্মকর্তা মূল কেস ডায়েরি, আই রিপিট, চার্জশিট যখন হয় তদন্তকারী মূল কেস ডায়েরিটা কোর্ট অফিসার নিকট পাঠায়, মূল কেস ডায়েরিটি কোর্ট অফিসার, এবং কোর্ট অফিসার মামলা যখন নিষ্পত্তি হবে সেটা কোর্ট অফিসার ফেরত দিবেন। যেসব কর্মকর্তা ইংরেজিতে দক্ষ তারা কেস ডায়েরি ইংরেজি লিখবেন, যেটা আমরা করছি, ইংরেজি, বাংলা এবং স্থানীয় ভাষা। ইংরেজিতে লিখবেন, আর অন্য যারা স্থানীয় ভাষায় তারা লিখবে, এবং 161 যারা যে দিবেন সেটা হচ্ছে ওই স্থানীয় ভাষায় লিখতে হবে। কেস ডায়েরি সংরক্ষণ প্রেরিত সম্পর্কে আমরা এই কেস ডায়েরি সর্বশেষ যেটা বলা রয়েছে, কেস ডায়েরি সংরক্ষণ এবং প্রেরণ সংক্রান্ত আমরা কিন্তু বা পিআরবি 68 সম্পর্কে কেস ডায়েরি হেফাজত সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এটা দেওয়া আছে, এই কথাটা বলছে। তো মোটামুটি আশা করি আপনাদের পিআরবি 263 হচ্ছে লেখার নির্দেশনা, আর পিআর মোটামুটি 263 হচ্ছে আপনি কোন কোন বিষয় কি কি থাকবে সর্বশেষ সে বিষয়ে আলোচনা করা হয়েছে। জাস্ট 263 হচ্ছে আমরা দেখলাম এটা কিভাবে লিখবেন, লেখার নির্দেশনা, আর কেস ডায়েরি হেফাজত 268, শুধু 68। কেস ডায়েরি কখন লিখতে হবে, যেটা হচ্ছে তদন্তের যত অগ্রসর হবে। এখানে মোটামুটি প্রতিটি এন্ট্রি কি উল্লেখ করবে, অবশ্য সময়, স্থান খেয়াল রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। এখানে মোটামুটি এমসিকিউ গুলো দেওয়া রয়েছে, একটু আপনারা দেখে নিন। আরেকটা এমসিকিউ দেখি, 2 বা 3 কেস ডায়েরি এক পাতা লেখা যাবে কি? সুযোগ নেই। তো যাই হোক, এখানে মোটামুটি এগুলা আপনাদেরকে আলাদা করে প্রোভাইড করবো আগামীকাল, একটু দেখে নেবেন। তো এখানে প্রশ্নগুলো দেখি, 10টা প্রশ্ন আছে এখানে, একটু সবাই একটু দেখি। কেস ডায়েরি কখন লিখতে হবে, এটা একটা প্রশ্ন। 2, প্রতিটি কেস ডায়েরি বাম পাশের কলামে কি লেখা থাকবে, ভেরি ইম্পর্টেন্ট। কেস ডায়েরিতে শেষে কোনো তথ্য উল্লেখ করতে হয়, এটা এক কেস ডায়েরিতে একাধিক মামলার বিবরণ লেখা যায় কি, লিখতে লেখা যায়, পৃথক লিখতে লেখা যায় না। কেস ডায়েরিতে কত কপিতে প্রস্তুত করতে হয়, যেটা 2 কপি। এসআর মামলা ক্ষেত্রে 3 কপি। এটা হলো কার্বন কপি প্রেরণ করে। কার্বন কপি কার কাছে পাঠাতে হয়? সার্কেল স্যারে কিন্তু এটা দেখে এবং সার্কেল সই করে আবার পরবর্তী সংশ্লিষ্ট জায়গায় প্রেরণ করে। বিশেষ রিপোর্ট এসআর মামলার অতিরিক্ত কপি কার কাছে পাঠানো হয়? পুলিশ সুপার নিকট, এবং এসডিপিও থাকলে নিকট পাঠানো হয়। চার্জশিট আদালতে পাঠানোর সময় কি সংযুক্ত করতে হবে, কোথায় প্রেরণ করতে হবে? মূল কপি কোর্ট অফিসার। কেস ডায়েরি কোন ভাষায় লেখা হয়? ইংরেজি, ইংরেজিতে যারা জানেন, বাংলা। কেস ডায়েরির সংরক্ষণ সম্পর্কিত কোথায় নির্দেশনা রয়েছে? এটা হচ্ছে 68 আমাদের। কেস ডায়েরি কি, কেস ডায়েরির প্রয়োজনীয়তা, এগুলো আমরা মোটামুটি দেখে ফেলছি। এই প্রশ্নগুলো আপনাদের, এই কপিটা আপনারা প্রিন্ট দিবেন না, এটা একটু সাজাই দিব উত্তরগুলো আপনার আগামীকাল। এখানে উত্তর লেখা আছে, একটু দেখে নেই। কেস ডায়েরি কি, কেস ডায়েরি বলতে কি বোঝায়, যেটা আমরা 263 অনুসারে যে কেস ডায়েরিটা হচ্ছে এক কথায় তদন্তকারী পুলিশ কর্মকর্তা তদন্তকারী প্রতিদিনের যে ধারাবাহিক কার্যক্রম, সেটাই হচ্ছে কেস ডায়েরি, আর কিছু। কি কি উল্লেখ থাকে এগুলো আমরা একটু আগে দেখেছি। প্রয়োজনীয়তা, এটা আমরা নোট আকারে দেখছি, করে নেবেন। কেস ডায়েরি, এটার সাক্ষ্যগত মূল্য কি? এটা হলো সাক্ষ্য আইনের 9 ধারা মোতাবেক, এবং এটা ব্যাখ্যা উপস্থাপনের জন্য আবশ্যক ঘটনা, এবং 35 মতে সরকারি কর্তব্য পালন করলে এটা দলিল হিসাবে আদালতে গণনা হয়। তবে এটা আপনারা দেখলাম যে 263 হচ্ছে এটা প্রিভিলেজ ডকুমেন্টস হিসেবে। তবে কেস ডায়েরি গ্রহণযোগ্য কারণ কি? এটা 9, 35, 159, যেটা আমরা 160, 61 দেখলাম। কেস ডায়েরি কি, এটা আবার এখানে আসছে, এটা মোটামুটি আরো একটু শর্ট করে দিছি। লেখার প্রয়োজনীয়তা, যেটা আমরা দেখলাম 263, 64 অনুযায়ী লেখা হয়। এটা লেখার একটা প্রয়োজন, কেস ডায়েরি লেখার প্রয়োজনীয়তা, গুরুত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি। কেস ডায়েরি লেখার গুরুত্ব, প্রয়োজনীয়তা, যেটা 264-তে আমরা দেখলাম। 263, 64 লিখতে পারবেন, 72, সমস্যা নেই। আদালতের সহায়ক দলিল হিসেবে ব্যবহার করবেন এটা। এবং স্মৃতি পুনর্জীবিত ব্যবহার 159, 60 সাক্ষ্য হয়নি, এবং 145, 100, 161 অনুযায়ী লেখা যায়। আর কেস ডায়েরি হেফাজত সম্পর্কে কে কে দেখতে পারেন, এটা আমরা দেখলাম 68। কেস ডায়েরি কে কে দেখবেন? 68-তে বলেছিলাম, তদন্তকারী কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, তারপর হচ্ছে কোর্ট অফিসার, আদালত বিচারকগণ, এবং পুলিশ সুপার কর্তৃক দায়িত্ব যে কোনো কর্মকর্তা। কেস ডায়েরি সাক্ষ্য মূল্য, যেটা আমরা দেখলামই, 9 ধারা, 35 ধারা, 145, 161, এবং কন্ট্রাডিকশনের জন্য যেটা 157, 159, 160, অনেকগুলো লেখা যায়। তাহলে কেস ডায়েরি সাক্ষ্য মূল্য 9, 35, 145, 157, 159, 160, 161 লিখতে পারবেন। এটা হচ্ছে একটা স্বতন্ত্র সাক্ষ্য, সাবস্টিটিউশনশিপ এভিডেন্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেস ডায়েরি না লিখে মামলা চূড়ান্ত রিপোর্ট দাখিল করা যায় কিনা? কেস ডায়েরি অনেক ক্ষেত্রে এটা লেখা যায়, আমরা লিখতে হয় মূলত আমরা জানি যে মামলা হওয়ার সাথে সাথে কি লিখতে হয়, সিডি দিয়ে স্টার্ট করতে হয়। তবে একমাত্র আমরা জানি যেটা হচ্ছে এই মামলার, ইডি মামলার ক্ষেত্রে 24 ঘন্টার ভিতরে যদি চার্জশিট এই দেওয়া হয়, রিপোর্ট দেওয়া হয়, সেক্ষেত্রে সিডি লেখা প্রয়োজন না, খেয়াল রাখবেন এটা। আমরা জানি জানি যে যে ইডি মামলার ক্ষেত্রে যেটা 24 ঘন্টার ভিতরে যদি রিপোর্ট দেয় তাহলে দরকার নেই। তবে সাধারণভাবে না, কারণ ফৌজদারি কার্য 172 পিআরবি 264 অনুযায়ী তদন্তকৃত প্রত্যেক মামলা তদন্তকর্মে কেস ডায়েরি লিখতে হয়, এটা হলো নিয়ম। তবে কেস ডায়েরি হলো তদন্ত কার্যের ধারাবাহিক সরকার রেকর্ড,
ভিত্তি অগ্রগতি প্রমাণ করে, ফৌজদারি 172, 68, 263, 64, 442, 443, সেগুলো একটু দেখে নিন। 442, এবং সাক্ষ্য 35, 59, এটা অনেকভাবেই লেখা যায়, অনেকভাবে লেখা যায়, একটু পড়ে নিন। 442 একটু 43 পিআরবিটা একটু আপনারা একটু দেখে নিন। আচ্ছা, তাহলে আমরা এখানে একটু দেখে নেই। এটা একটু পড়ে নেবেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চূড়ান্ত রিপোর্টটা স্কেচডায় না লিখে মামলা, একমাত্র ইডির ক্ষেত্রে ব্যতিক্রম, আর সব ক্ষেত্রেই লিখতে হবে। মামলা হলেই লিখতে হবে, একটু ওরকম আপনারা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দিবেন। হ্যাঁ, এই যেখানে মনে হয় একটু লেখা আছে, দেখি তো। তদন্ত কর্মকর্তা চলাকালে প্রতিদিনের কার্যক্রম এইটাই লিপিবদ্ধ করে, তদন্ত শেষে অভিযোগের সত্যতা প্রমাণিত না হয়, পর্যাপ্ত সাক্ষ্য না পাওয়া, তাহলে চূড়ান্ত ফাইনাল রিপোর্ট দাখিল করবেন, যেটা ফাইনাল। অতএব তদন্ত পরিচালিত অথচ কেস ডায়েরি লেখা হয়নি, এমন পরিস্থিতি আইন ও বিধির চেতনার সঙ্গে সামঞ্জস্য নয়। তবে বাস্তব আইন দৃষ্টিকোণ থেকে কেস ডায়েরি ছাড়া চূড়ান্ত রূপ দাখিল করা সমীচীন নয়, করা উচিত নয়। 173, 275, এটা এভাবে লেখা হয়েছে আইন ভাবে, সেটা সংক্ষিপ্ত ভাবে একটু লেখা আছে, একটু দেখে নিন। এটা আবার এখানে চূড়ান্ত না লিখে দাখিল করা সমর্থনযোগ্য নয়, এটা একটু এইভাবে একটু লিখে দিচ্ছি। আচ্ছা, কেস ডায়েরি লেখার পদ্ধতি এটা আপনারা মোটামুটি পাবেন, এটা একটু আমি আপনাদের সাজিয়ে দিব আপনাদেরকে। তারপর কেস ডায়েরি লেখার পদ্ধতি, প্রয়োজনীয়তা, সাক্ষ্যমূলক, ভেরি ইম্পর্টেন্ট। এই দেখেন, এগুলো আমি পুরো সাজায় রাখছি, এখনো শেষ করতে পারিনি। কেস ডায়েরি কি, কেস ডায়েরিতে কি কি বিষয় উল্লেখ করতে হয়, এই মোটামুটি আপনাদের। তো যাই হোক, আজকের যে বিধি পিআরবি 2টি আলোচনা করলাম আপনাদের। অলরেডি আপনাদের পিআরবি এটা দিয়ে দিছি। আপনারা এটা আগে প্রিন্ট দিবেন না, আপনারা প্রিন্ট না দিয়ে এটা আমি আগামীকাল প্রোভাইড করবো, আর একটু সাজিয়ে প্রশ্নগুলো ধারাবাহিকভাবে যাতে ঠিক থাকে, আপনারা যাতে সহজভাবে লিখতে পারেন। তো মোটামুটি আজকের এই পর্যন্তই। আমরা আজকে 2টা আলোচনা শেষ করেছি, পিআরবি 263, 264, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো। আর আগামীকাল ইনশাল্লাহ পর্বে আমরা 265 তল্লাশি সংক্রান্ত আমরা পড়বো, খুবই গুরুত্বপূর্ণ। এই যে এটা আজকে আলোচনা করা সম্ভব নয়, আগামীকাল থেকে আমরা মোটামুটি যে বিধিগুলো পড়ে যাচ্ছি সবগুলো রিটেনের প্রশ্ন ভালো করে যে পড়াচ্ছে, এগুলো আপনার মেন বই থেকে আপনার একটু পড়ে নেবেন। তো আজকে আলোচনা এই পর্যন্তই, প্রত্যেকে ভালো থাকবেন। আহ সকলের শুভকামনা, এবং সকলে একটু ভালো করে পড়াশোনা করেন। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।